আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। একটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান। একটু অনেক রাত বাংলাদেশে। তারপরও ভাবছি সামনে নিয়ে আসা দরকার বিষয়টি। অনেকে এই বিষয়টি নিয়ে অনেক রকমের কথা জানেন, অনেক রকমের কথা শুনেন। আমি ২০-২৫ দিন আগে এই তথ্যটি পাই যে জেনারেল ওয়াকারকে আসলে শেখ হাসিনা ৪ঠা আগস্ট রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে আমি বিস্তারিত আসছি। কিন্তু গত প্রায় এই যে ৬ মাসের যে কার্যকলাপ জেনারেল ওয়াকারের অ্যা বা সেনাবাহিনীর বা সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার বোধহয় সব ভুলে গেছেন। এরকম একটা প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এই বিষয়টি তিনি ভুলে গেছেন। তো আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে চাই। আপনাদের সবার মনে আছে যে ৩রা আগস্ট সেনাপ্রধান একটি দরবার ডেকেছিলেন। যখন চারিদিকে খুব বিক্ষুব্ধ পরিস্থিতি, সেই বিক্ষুব্ধ পরিস্থিতিতে তিনি একটি দরবার ডেকেছিলেন। সেনা ক্যান্টনমেন্টের ভেতরে যেই হেলমেট ভবন, সেই হেলমেট ভবনের নিচে ঢাকার অফিসাররা যোগ দেয়, পাশাপাশি যোগ দেয় হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সেই অনুষ্ঠানে যোগ দেন। তো সেই অনুষ্ঠানে যোগ দেয়া সেই অনুষ্ঠানেই সেনাপ্রধান আ কিছু বক্তব্য তুলে ধরেন। ১ম দিকে তিনি প্রায় ০.৫ ঘন্টার একটি বক্তব্যে তিনি বলেন আ যে তিনি ব্যাখ্যা করেন যে কেন সেনাবাহিনী সরকারি নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনী সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে, তাহলে তারা সে আদেশ মানতে বাধ্য ইত্যাদি, ইত্যাদি নানা রকমের কথা তিনি সেখানে বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী। অর্থাৎ এই বৈঠকের আগে শেখ হাসিনা তাকে নির্দেশনা দিয়েছিলেন তিনি যেন উম অফিসারদের উদ্দেশ্যে বলেন যে, "সরকারি নির্দেশ মানতে হবে। না হলে কোর্ট মার্শাল করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। কোন কিছুই বরদাস্ত করা হবে না।" ইত্যাদি, ইত্যাদি। এবং জেনারেল ওয়াকার আসলে এই অফিসারদের সঙ্গে এই দরবারে ঢোকার আগেই তিনি টের পান যে অধিকাংশ ডিভিশন আসলে এই সরকারের বিপক্ষে চলে গেছে এবং অধিকাংশ ডিভিশন চাচ্ছিল যে এই সরকারকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়ে অর্থাৎ জনগণকে যেন হত্যা করতে না পারে এই সরকার। অর্থাৎ হাসিনার সরকার, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে তারা ভিতরে অফিসাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। প্রায় ১৭-১৮ টি ডিভিশনের আ অফিসারদের বা কমান্ডিং অফিসাররা ভেতরে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল। ওয়াকার সাহেবের যেই গোয়েন্দা সোর্স আছে, সেই সোর্সে তিনি এই খবরটি অবগত হন। তো এটি জানার পরে ওয়াকার সাহেব নিজে একটু চাপে ছিলেন। এর মধ্যে তিনি দেখতে পান যে শেখ হাসিনা এই অনলাইনের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি তিনি টের পান। তো এর মধ্যে অফিসারদের কথা শুনেন, অফিসারদের যে বক্তব্য সবকিছু শুনে অ্যা ওয়াকার সাহেব বলেন যে, "জানমালের নিরাপত্তা রক্ষা করা হবে। জনগণের উপরে সরাসরি কোনো গুলি চালানো হবে না।" এমন একটি নির্দেশনা দেন যাতে শেখ হাসিনা তার উপর খুব ক্ষিপ্ত হয়। তো এই বৈঠকের পরে ৩ তারিখের আ ৩ তারিখের এই বৈঠকের আগে তৎকালীন যে পুলিশের যে আইজিপি তিনি জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করে তিনি বলেন যে, "আমি আর টেনশন নিতে পারছি না।" তিনি রেজিগনেশন দিতে চান। আ জেনারেল ওয়াকার তাকে বোঝান যে এই মুহূর্তে রেজিগনেশন দিলে তার কি হতে পারে। তো ৩ তারিখ রাতে এই অসন্তুষ্টির পরে হাসিনা আ তারেক সিদ্দিকীকে নির্দেশ দেন পদক্ষেপ গ্রহণের জন্য এবং তারেক সিদ্দিকীর বাসায় ৩ তারিখ রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ডিজিএফআই তৎকালীন চিফ, এনএসআই তৎকালীন চিফ, এসএসএফ এর তৎকালীন চিফ, পুলিশের আইজিপি, আ এনটিএমসির জিয়া আম যিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন এবং পার্শ্ববর্তী দেশের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে লম্বা বৈঠক চলে তারেক সিদ্দিকীর বাসায়। এবং মূলত আসলে এই ৩ তারিখ রাতেই তারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি হতে পারে, কি হলে কি হতে পারে এবং তারা ১ম এ সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে। কারণ পাশেই তো ইন্ডিয়া কাছে। ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয়। এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন। বোঝানো হবে যে সবই স্বাভাবিক আছে। শেখ হাসিনাও ঢাকাতেই আছেন। এবং আ তাকে পরিস্থিতি সেনাবাহিনী কঠোরভাবে দমন করে তারপর তাকে আ আবার ঢাকায় নিয়ে আসা হবে। আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয়। সেটি ৩ তারিখ রাতেই চূড়ান্ত হয়। তবে উম ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি হচ্ছে যে ৩ তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয়,
কিভাবে পালাবে, কোথায় পালাবে তারও একটা ব্লুপ্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে, কোন বিমানে যাবে, তার সঙ্গে কারা, কারা যাবেন এইসব কিন্তু ৩ তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয়। তো এইসব প্ল্যান করার পরে আ উম ঠিক হয় কিন্তু পদত্যাগের কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল ল জারি করা হবে এবং মার্শাল ল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরিয়ে আনা হবে। তো ঐদিন সন্ধ্যায় শেখ হাসিনার উম ৪ তারিখে সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটা আ বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং ৩ তারিখের এই ঘটনা প্রবাহের পরে ৪ তারিখে সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে ৪ তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি আ বৈঠক ডাকা হয়। সে বৈঠকে যাওয়ার আগে ওই অগাস্টের ওই সময়টা অর্থাৎ ২-৩ তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন। যত ঊর্ধ্বতন জেনারেল, যত রকমের বড় কর্মকর্তা আছেন, সবাই সেখানে অবস্থান করছিলেন এবং উম এই আর্মি হেডকোয়ার্টারের এই এই যে অপারেশন রুম সেখান থেকে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বেশ তর্কাতর্কি হয়। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তৎকালীন ডিজিএফ এর প্রধান জেনারেল হামিদ এবং এনটিএমসির জেনারেল জিয়া এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বেশ। জিয়া দাবি করে যে ১৫ লক্ষ সন্ত্রাসী ঢাকায় ঢুকেছে। এর মধ্যে বিএনপি, জামাত তাদের সব সন্ত্রাসী নিয়ে এসছে পুরা বাংলাদেশ থেকে। বাট ডিজিএফআই তার সঙ্গে ডিফার করে। ডিজিএফআই বলে যে, "না, ৩,৮০,০০০ এর মতো নতুন সিম ঢুকেছে। সিম ঢুকেছে মানে এই সিমগুলো এর আগের শুক্র শনিবারে বের হয়ে গিয়েছিল। তারা আবার ঢুকেছে।" এবং ডিজিএফআই চিফ তৎকালীন যিনি ছিলেন জেনারেল হামিদ তিনি আ উম গুলি চালানোর বিপক্ষে ছিলেন। তিনি কিলিং এর বিপক্ষে ছিলেন। বাট জিয়ার পক্ষে ছিল আ এই কিলিং এর এবং এক পর্যায়ে আ জিয়া জেনারেল হামিদকে আ গালাগালিও করেন এবং তাকে রাজাকার বলেন। বলেন উম বাট এই পর্যায়ে জেনারেল হামিদ সহ সেখানে অনেকেই ছিলেন। তারা জেনারেল ওয়াকারকে বলেন যে, "স্যার যদি হয়, আপনারা যদি স্টুডেন্টদের উপর যদি গুলি চালান এরপরেও তাহলে কিন্তু সেনাবাহিনীর ভেতরের থেকে আপনি ঠেকাতে পারবেন না।" এবং সার্বিক পরিস্থিতিতে জেনারেল ওয়াকার বুঝতে পারেন যে তিনি তার কমান্ড হারাচ্ছেন। অর্থাৎ এভাবে যদি চলে, তিনি যদি হাসিনার নির্দেশ মতো চলেন, তাহলে তিনি সেনাবাহিনীতে তার কমান্ড হারাবেন। তো এরপরেই সবাই গণভবনে যান শেখ হাসিনার সাথে বৈঠকে এবং শেখ হাসিনা খুব কড়াকড়িভাবে বলেন যে, "যা আদেশ হবে তাই মানতে হবে। কোন রকমের কোন ব্যত্যয় সহ্য করা হবে না। যারা আদেশ মানবে না, যারা কোন রকমের শৈথিল্য প্রদর্শন করবে, তাদের প্রত্যেককে কোর্ট মার্শাল করা হবে।" তো এই পরিস্থিতিতে এবং হাসিনা যা বলে এগুলো সব বিএনপি জামাতের পরিকল্পনা। বিএনপি জামাত জঙ্গিরা এসব করছে। তাদেরকে যেকোনো মূল্যে ঠেকাতে হবে ইত্যাদি, ইত্যাদি এবং আসলে শেখ হাসিনার সামনে সবাই জি স্যার, জি স্যার বলে একমত হয়ে বের হয়ে আসে। তো গণভবনে শেখ হাসিনার কক্ষ থেকে বের হয়ে আসার পরে আ জেনারেল ওয়াকারের কাছে সিদ্ধান্ত জানতে চায় আ উম জেনারেল মুজিব যে এখন পরবর্তী সিদ্ধান্তটা কি হবে? মুজিব তখন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং তার ঠিক আগেই সেই জেনারেল মুজিব কিন্তু শেখ হাসিনার এসএসএফ এর প্রধান ছিল। তো জেনারেল ওয়াকার বলে দেন যে, "না সিদ্ধান্ত যা ছিল তাই। সিদ্ধান্ত ছাত্রদের উপরে গুলি চালানো যাবে না। শুধু জানমালের নিরাপত্তায়, স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনী কাজ করবে।" তো এরপরে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার সেখান থেকে বের হয়ে চলে আসেন। চলে যান আর্মি হেডকোয়ার্টারের দিকে, অপারেশন রুমের দিকে। সেখানে আরেকটি মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু গণভবনে জেনারেল মুজিব, অ্যা তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল জেনারেল জোবায়ের, তিনি ডিজি এনএসআই, এসএসএফ এর ডিজি নাজমুল, অ্যা ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ ৪-৫ জন সেখানে অবস্থান করেন এবং তারা আবার গণ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন। অর্থাৎ শেখ হাসিনার আ কক্ষে ঢোকেন এবং সেখানে জেনারেল মুজিব আ শেখ হাসিনাকে বলেন যে, "জেনারেল ওয়াকারকে দিয়ে আসলে হবে না। জেনারেল ওয়াকার আপনার কোন আদেশ মানবে না। আপনি যদি অনুমতি করেন, আপনি যদি আ বলেন তাহলে আমি এই গাদ্দার ওয়াকারকে আজকে রাতেই সরাই দিব। আমরা কোন একটা পরিস্থিতি তৈরি করে ওয়াকারকে সরাই দিব। এরপরে আপনি আমাকে চিফ বানাইতে পারেন অথবা জেনারেল সাইফুল আলম আ যিনি তখন এনডিসিতে ছিলেন, আ তাকে চিফ বানাইতে পারেন আপনার ইচ্ছা। তবে আমরা ওয়াকারকে না সরালে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।